ক্যাবে করে নিজেদের অ্যাপার্টমেন্টে ফিরছে নীলা আর ইকরা। দুজনেই নীরব। ইকরা বসে বসে মনভীর কথাগুলো ভাবছে। লোকটা পারেও বটে। মুখ দেখেই ইকরা স্পষ্ট বুঝতে পেরেছিল যে মনভি ভর্তা বানাতে পারে না। তবুও ভাব নেওয়ার জন্য হ্যাঁ বলে দিল। অন্যদিকে নীলা মনে মনে কেবল একটি কথাই আওড়াচ্ছে, আমার ফুপুর সন্ধান পেয়েছি, অবশেষে ফুপুকে পেয়েছি। এখন যে করেই হোক ফুপুর সাথে পরিচিত হয়ে ফুফু আর বাবার এবং চাচাদের সম্পর্কে আগের মতন করে তুলতে হবে। কিন্তু তার আগে ইরফানের সাথে উনার কি সমস্যা হয়েছে তা আমাকে জানতেই হবে। কিন্তু নীলাকে মুনভির বলা একটা কথা ভীষণ ভাবাচ্ছে। মুনভি বলেছিল মিহাল নাকি তার প্রেমে হাবুডুবু খাচ্ছে। কিন্তু এটা কি করে সম্ভব? তারপর আবার নীলার মনে পড়ে যায় যে মিহাল তার জন্য সারা রাত জেগে থেকে তার প্রজেক্ট করে দিয়েছিল। নীলা নিজেকে এক গোলক ধাঁধায় আবিষ্কার করলো। তার মনের মাঝে যত প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর মনভি এবং মিহালই দিতে পারে। ইকরা আর নীলা আর ইকরা ক্যাবে উঠে নীলা আর ইকরাকে ক্যাবে উঠিয়ে দেওয়ার পর তাদের গাড়ির কিছুটা দূরে যেতেই মনভির পিঠে ভাদ্র মাসের তাল পড়ল। আর সেই তাল অর্থাৎ মনভির পিঠে জোরে ঘুষি মারার ব্যক্তিটা মিহাল স্বয়ং নিজেই। মনভি এবার ব্যথায় আর্তনাদ করে উঠল, আউচ! মিহাল! মিহাল রাগে দাঁত চেপে বলল, শালা, আমায় বলিসনি কেন যে তুই আজ ওর সাথে দেখা করবি? মনভির পিঠে হাত বুলাতে বুলাতে জিজ্ঞেস করলো, ওটাকে? আচ্ছা, বুঝেছি, তোর বোনের কথা বলছিস। অবশ্য ভাবিও বলতে পারিস, ইরফানের বউ বলে কথা। মিহালের চল শক্ত হয়ে গেল। সে মনভির দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলল, ও আমার বোন, তোর বোন। ও আর এত ভাবি ডাকার ইচ্ছে হলে নিজে ওকে ভাবি ডাকবি, তাতে আমার কোনো অসুবিধা নেই। এবং লাস্ট বার ওয়ার্নিং দিচ্ছি, ওই ইঁদুরের নাম বলবি না। অসভ্য প্রাণী, ওকে তো আমি ইঁদুর মারার বিষ খাওয়াবো। মনভি মিহালের কথার মাঝে ফোড়ন কেটে বলল, তার জন্য আপনাকে বাংলাদেশে যেতে হবে। মিহাল নির্লিপ্ত ভঙ্গিতে বলল, বাংলাদেশে এমনিতেও যেতে হবে, অমনিতেও যেতে হবে, কারণ ওই ইঁদুরমুখী ইরফানের কাছে থেকে যে নীলাঞ্জনার ডিভোর্স নেওয়াতে হবে, তাই না? মুনভি মনে মনে বলল, যার বিয়ে হয়নি তার ডিভোর্স করানোর চিন্তা ভাবছে, হাউ ফানি। কিন্তু মুখে অবাকের ভঙ্গিমা এনে বলল, কি বলছিস? নীলার সাথে ইরফানের ডিভোর্স করাবি কেন? মিহাল মুনভির কাঁধের উপর হাত রেখে কাঁধ থেকে ধুলা ঝাড়ছে এমন ভাবে হাত নাড়াতে নাড়াতে বলল, সেই সব কথা তোর ভাবতে হবে না। আপাতত বাড়ি চলে ভর্তা বানাতে হবে, তো জানি। তো নাকি জীবনে বানিয়েছিস ভর্তা? মুনভি দাঁত কেলিয়ে হেসে বলল, পারি না তো, জানিও না বানাতে কি কি প্রয়োজন হয়, কিন্তু এখন তো অস্বীকার করতে পারি না সুন্দরী মেয়ের সামনে আমার একটা প্রেস্টিজ আছে নাকি? আর আমি নিতান্তই একজন জেন্টলম্যান, তোর মতন ভিলেন না। মিহাল বাঁকা হেসে বলল, হয়েছে নিজের জেন্টলম্যানগিরি নিজের বউয়ের সামনে দেখাবি, আমার সামনে না। আমার সামনে এরকম জেন্টলম্যান সেজে থাকলে আমি তোকে বিয়ে করব না। তাই আমার সামনে একদম ভালো সাজা নাটক করবি না। আর চল বাড়ি যাই, মার কাছ থেকে জেনে না হয় ভর্তা বানাবো। মুনভি খুশি হয়ে বলল, হ্যাঁ হ্যাঁ চল ভাই, আর দেরি করিস না। কি, তোরা ভর্তা বানানো শিখবি, তাও আবার এই ভরা সন্ধ্যাবেলা? বলি, বাইরে থেকে কি জিন ভূত ভর করেছে তোদের উপর? বলে কোমরে দুই হাত রেখে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো ইসরাতুল মিনা নিজের ছেলে এবং তার প্রাণ প্রিয় বন্ধুর দিকে। মিহাল এবং মুনভি দুজনেই ভরকে গেল। আসলেই বাড়ি ফিরেই মিহাল তার মায়ের কাছে ক্লাস 2 এর বাচ্চার মতো বায়না ধরেছে ভর্তা বানানো শেখাতে। এই সময় ভর্তা বানানোর কারণ জানতে চাইলে মিহাল কোনো নির্দিষ্ট কারণ বলতে না পারায় তার মা বেজায় চটেছেন। এখন মুনভি এবং মিহাল দুজনেই এখন মনে মনে দোয়া পড়ছে। মিনা মির্জা আবার গলায় স্বর কিছুটা ভারী করে বললেন, কি হলো, জবাব দিচ্ছিস না কেন? এখন ভর্তা বানানো শিখতে চাইলে কেন হঠাৎ? জীবনে তো কখনো চাসনি, তাহলে আজ কেন, তাও এই মুহূর্তে? আবার কারণ বলতে পারছিস না? বড় হয়ে গিয়েছিস মানে এই না যে আমি এখন তোদেরকে মারতে পারবো না। রান্নাঘরেই আছি, আর এখানে যেমন আছে আমি আছি তেমন বেলুন আছে। বেলুন দিয়ে পেটিয়ে দুজনের মাথা ফাটিয়ে ভর্তা বানিয়ে দিব। তাড়াতাড়ি বল, এই অসময়ে ভর্তা বানানো শিখতে চাইলি কেন? নাকি আমি মেনুকে কল করে আসতে বলবো? নিজের মায়ের কথা শুনে মুনভি ঘাবড়ে গেল। কুনি দিয়ে মিহালকে গুঁতিয়ে দিয়ে বলল,
মিহাল মুনভির দিকে তাকাতেই মুনভি মিহালকে চোখ দিয়ে ইশারা করে বলল তার মাকে সামলাতে। মিহাল শুকনো ঢোক গিলে মায়ের দিকে তাকালো। মীনা মির্জা ও এখনও উত্তরের আশায় নিজের সামনে অপরাধীর ন্যায় দাঁড়িয়ে থাকা দুই যুবকের দিকে চেয়ে আছে। মিহাল তোতলাতে তোতলাতে বলল, আসলে মা হয়েছে কি, ওই যে মানে মীনা মির্জা চোখ পাকিয়ে ধমকের সুরে বলল। মিহাল ও ও আ আ ই ই এ করো না, যা বলার স্পষ্ট বলো, নয়তো একটা মারও মাটিতে পড়বে না। মিহাল অসহায় দৃষ্টিতে মুনভির দিকে তাকালো। মুনভি মিহালের কাঁধে হাত রেখে তাকে আশ্বস্ত দিয়ে ফিস ফিস করে বলল, ভাই মুখে যা আসে তাই বল, চিন্তা করিস না, তুই একা পিটানি খাবি না, তোর সাথে আমিও খাবো। দুজন মিলে না হয় আজকে একটু মায়ের খেলাম, সমস্যা নেই, দুজন মিলে 50-50 শেয়ার করে নিব। আপাতত বলে ফেল, নয়তো দেখা যাবে দুজনের 50-র জায়গায় 500% করে মায়ের শেয়ার করতে হবে। মিহাল এবার কিছুটা ভরসা পেল। মায়ের দিকে তাকিয়ে এক নিঃশ্বাসে বলে ফেলল, আসলে কালকে আমার এক বন্ধুর জন্মদিন। সে মাসখানেক আগে আমাদের কাছে ভর্তা খাওয়ার জন্য আর্জি জানিয়েছিল, কিন্তু মনে না থাকা এবং ব্যস্ততার কারণে তাকে ভর্তা বানিয়ে খাওয়ানো হয়নি। হঠাৎ মনে পড়ল কিছুদিন আগে সে বলেছিল তার জন্মদিনের দিন তাকে ভর্তা বানিয়ে খাওয়াতে হবে। এটা ছিল তার আবদার। এখন তার জন্মদিন কালকে, আর আমাদের কোনো রকম প্রিপারেশন নেই। তাই তোমার কাছে আসা, তুমি দয়া করে আমাদেরকে ভর্তা কিভাবে বানাতে হয় তা একটু বলে দাও, এবং প্রথমে একটু দেখিয়ে দাও, তারপর আজকে সারা রাত জেগে আমরা নিজ হাতে ভর্তা বানাবো। কথাগুলো বলেই থামলো মিহাল। এক লম্বা শ্বাস ফেলল। মনবি হা করে তাকিয়ে আছে মিহালের দিকে। সে কল্পনাও করতে পারেনি মিহাল তার মায়ের সামনে এক নাগাড়ে এত বড় মিথ্যা বলে ফেলবে। মীনা মির্জার মন হয়তো কিছুটা গলল। তিনি শীতল দৃষ্টি নিক্ষেপ করে শান্ত গলায় বললেন, এই কথাটা আগে বললেই পারতি, এতক্ষণে এক পদের ভর্তা কি করে বানাতে হয় তা শিখিয়ে দিতাম। যাই হোক, এখন আর বেশি কথা না বলে পরনের কাপড়গুলো ছেড়ে অন্য কোনো পোশাক পরে আই, তারপর আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ভর্তা বানাতে হয়। মিহাল আর মনভি স্বস্তির নিঃশ্বাস ফেলল। মিহাল নিজের ঘরে গিয়ে কাপড় চেঞ্জ করে এলো, এবং মনভি আগে থেকেই এ বাড়িতে আসা যাওয়া করতো, তাই সবসময় তার জন্য একটি রুম বরাদ্দ থাকতো, এবং সেখানে তার প্রয়োজনীয় জিনিসপত্র এবং কাপড় চোপড় থাকতো। মনভি সেই রুমে গিয়ে চেঞ্জ করে নিল। দুজনের শার্ট প্যান্ট এবং হাফ হাতা গেঞ্জি পরে নিচে এলো। দুজনের চোখে মুখেই নতুন কিছু শেখার উৎফুল্ল। মীনা মির্জা 3টি শিলনোড়া বের করলেন। তাদের বাড়িতে আগে থেকেই ছিল। 3টি থাকার কারণ হলো বাংলাদেশে মামুন খানের এক বন্ধু আছে যার ফ্যাক্টরিতে শিলনোড়া বানানো হয়। সে মাঝে মধ্যেই দেশ থেকে এখানে পাঠিয়ে দেন। ফলস্বরূপ এখন তাদের বাসায় 3টি শিলনোড়া আছে। রান্নাঘরে সুন্দর করে সবকিছু সামনে রাখলেন মীনা মির্জা। মুনভি এবং মিহাল এসে মীনা মির্জার দুপাশে বসলো। মীনা মির্জা তাদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ভর্তা বানানোর জন্য সব থেকে প্রয়োজন হলো কাঁচা মরিচ, শুকনো মরিচ এবং পেঁয়াজ এবং রসুন। এগুলোকে চুলোয় হালকা আঁচে একটু ভেজে নিতে হবে। আবার কিছু ভর্তা আছে যেগুলোতে জিনিসগুলো না ভাজলেও হয়, তাহলে ভর্তাটা বেশি বেশি। ভর্তা কয়েক রকমের বানানো যায়। ঘরে যেগুলো আছে সেগুলো দিয়ে অল্প ভর্তা হবে, তাই আমি মার্কোকে পাঠিয়েছি বাইরে থেকে কিছু জিনিস আনতে। এখন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে বানাতে হয়, তোরা দেখে শিখে নে, তারপর সে জিনিসগুলো আনলে তোরা নিজেদের মতো ভর্তা বানাতে পারবে। মিহাল এবং মনভি কেবল নিজেদের মাথা নাড়ল, অর্থাৎ তারা বুঝতে পেরেছে। মীনা মির্জা কয়েক পদের ভর্তা অল্প অল্প করে বানিয়ে তাদেরকে শিখিয়ে দিলেন কিভাবে ভর্তা বানাতে হয়। যেমন লাল মরিচের ভর্তা, ধনেপাতার ভর্তা, শুধু রসুন আর শুকনো মরিচের ভর্তা, তাছাড়াও আরও কয়েক পদের ভর্তা বানানো শিখিয়ে দিলেন। মিহাল এবং মনভি খুব মনোযোগ সহকারে দেখে নিল, এবং সাথে সাথে তারা চেষ্টাও করলো। প্রথম একটু কষ্ট হলেও পরে আস্তে আস্তে তারাও শিখে ফেলেছে। আর ছেলে মানুষ শরীরে জোর দিতেই মরিচ পেঁয়াজ এগুলো মিহি হয়ে যাচ্ছে সহজেই। তারা যখন কি করতে হবে তা বুঝে ফেলল, তখনই মীনা মির্জাকে বুঝিয়ে ঘরে পাঠিয়ে দিল। এখন দুই বন্ধু মিলে কাজে লেগে পড়ল ভর্তা বানানোর। ঘড়ির দিকে তাকিয়ে দেখে তাদের শিখতে শিখতে রাত 10টা বেজে গেছে। আজ সারা রাত জেগে থেকে ভর্তা বানাতে হবে। মনবি মিহালের দিকে তাকালো। মিহাল চুলের আঁচে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো ভাজছে। মিহাল চুলোর আঁচে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো ভাজছে। মুনভি মনে মনে বলল, গত রাতেও তো ছেলেটা ঘুমোয়নি,
নীলার প্রজেক্ট বানানোর কারণে, আবার আজ পরিশ্রম করে ভর্তা বানিয়ে দিচ্ছে। মিহাল নিজেও জানে না সে কতটা ভালোবেসে ফেলেছে তার নীলাঞ্জনাকে। মন চাচ্ছে এখনই তাকে বলে দেই যে তার নীলাঞ্জনা বিবাহিত না, কিন্তু তার আগে মিহালের নিজের ভালোবাসার কথা নিজের মুখ দিয়ে স্বীকার করতে হবে। আমি চাই না মিহাল নিজের ইগো, নিজের অস্বীকারোক্তির কারণে কিছু হারাক। বন্ধু হয়ে নিজের বন্ধুকে আর যাই হোক কষ্ট পেতে দিব না। নীলা এবং ইকরা সবকিছু গোছগাছ করে করে তৈরি রেখেছে। কালকে ইউনিভার্সিটি থেকে এসে খাওয়া দাওয়া করে আসরের নামাজ পড়েই তারা যাবে সেখানে পিঠা বিক্রি করতে। বিকাল থেকে রাত 8টা পর্যন্ত ভালো বেচাকেনা করতে পারবে সেখানে। তারপর বাড়ি এসে আবার পড়াশোনা করতে হবে তাদের। এভাবেই প্ল্যান করলো দুজন মিলে। আর উইকেন্ডে সকাল থেকে রাত 10টা পর্যন্ত পালা পালা করে থাকবে দুজনে। সকলে কাজ মিটিয়ে ড্রয়িং রুমের সোফায় বসলো দুজনে। নীলা সিলিং এর দিকে তাকিয়ে থেকে ইকরার উদ্দেশ্যে বলল, তোর কি মনে হয় পেয়ারে লাল এবং তোর সেই জেন্টলম্যান কি ভর্তা বানাতে পারবে? তার কি আদৌ কখনো ভর্তা বানিয়েছে? আমার তো মনে হচ্ছে না কখনো ভর্তা খেয়েও দেখেনি। বডি দেখলেই মনে হয় সবসময় ডায়েট করে এসেছে। ইকরা হেসে উঠল নীলার কথা শুনে। হাসতে হাসতে বলল, এত চিন্তা হলে ফোন করে দেখ। যদি তারা না পারে তাহলে আমাদেরই ম্যানেজ করতে হবে। কিছু করার নেই। নীলা বিনা বাক্যে ফোন করে মনভিকে কল লাগালো। মনভি কেবল এক পদের অনেকগুলো ভর্তা বানিয়ে শেষ করে ভর্তাগুলো শিলনোড়া থেকে একটি বাক্সে তুলে হাত ধুয়ে নিল, কারণ এখন আরেক পদের ভর্তা বানাবে। ঠিক এমন সময় হঠাৎ তার ফোন বেজে উঠল। মিহাল তখন শিলনোড়াতে ভর্তা বানাতে ব্যস্ত। মনভি কল ধরে কিছুটা দূরে গিয়ে ফিসফিসিয়ে কথা বলল, হ্যালো। আমি বেশি জোরে কথা বলতে পারবো না, কারণ আমি আর মিহাল রান্নাঘরে ভর্তা বানাচ্ছি। তোমরা চিন্তা করো না। আর তোমার ফুপু প্রথমে দেখিয়ে দিয়েছিল ভালো করে আমাদেরকে, তাই আমাদের ভর্তা বানাতে অসুবিধা হচ্ছে না। নীলা আর ইকরা স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। মনভি লক্ষ্য করলো মিহাল ভর্তা বানাতে বানাতে একা একাই বকবক করছে। মনভি দুষ্টু হেসে নীলা এবং ইকরার উদ্দেশ্যে বলল, মিহাল কি বলে শুনতে চাও তোমরা? নীলা এবং ইকরা দুজনেই নড়ে চড়ে উঠল এবং একসঙ্গে বলে উঠল, নিঃসন্দেহে হ্যাঁ। মনভি বাঁকা হেসে ফোন পকেটে ভরে মিহালের কাছে গিয়ে বলতে লাগলো, আচ্ছা, এই মুহূর্তে যদি তুই ইরফানকে পেতি তাহলে কি করতি? মিহাল ভর্তা বানানো ছেড়ে মনভির দিকে তাকালো এবং কিছুক্ষণ নীরব থেকে তারপর জবাব দিল, তাহলে এই লাল মরিচের ভর্তা তার পাছায় লাগিয়ে দিতাম। আসছে আমার নীলাঞ্জনাকে বিয়ে করতে। সে আমার নীলাকে ডিজার্ভ করে না, আবার নাকি বাংলাদেশের নীলার বিয়ে করে বসে আছে। ইচ্ছে করছে এই ভর্তা ওর। বলেই থামলো মিহাল। ইরফান তার নাক ইরফান তার নাকে দম করে রেখেছে। ইচ্ছে করছে ইরফানের মাথা শিলনোড়ায় রেখে ভর্তা বানিয়ে ফেলতে, কিন্তু আফসোস এখন সেটা করতে পারছে না। তাই আবার ভর্তা বানানোর দিকে মনোনিবেশ করলো। নীলা এবং ইকরার ফোন মিউট করা ছিল। মিহালের কথা শুনে তারা দুজনে হাসতে হাসতে সোফা থেকে নিচে পড়ে গিয়েছে। নীলা অবাক না হয়ে পারছে না। মিহাল ইউনিভার্সিটিতে মুখের মাঝে সে যেই গাম্ভীর্য এনে রাখে তার তুলনায় এখনের বলা কথা একদম ভিন্ন। হাসতে হাসতে দুজনেই মাটিতে গড়াগড়ি খাচ্ছে। এমন কথা শুনতে হবে তারা কখনোই ভাবতে পারেনি। মনভি নিজেও হাসতে হাসতে বেহাল অবস্থা। কোনো মতে পকেট থেকে ফোন বের করে ফোন কেটে বলল সে। তার কটন ক্যান্ডির সামনে মানইজ্জতের ফালুদা। মিহাল যদি জানতে পারে যে সে এইমাত্র যে কথাটি বলেছে সে কথাটি তার নীলাঞ্জনা শুনেছে, তাহলে হয়তো মনভির ভর্তা বানিয়ে ফেলতে এতক্ষণে। কিন্তু আফসোস, বেচারা কিছুই জানে না। আজকে রাত 2টায় তারা দুজন মিলে কয়েক পদের ভর্তা বানিয়ে ক্ষান্ত হলো। দুজন মিলে বানিয়েও এতক্ষণ সময় লেগেছে, কারণ আগে কখনো তাদের ভর্তা বানানোর অভ্যাস নেই। একটু পর পর হাত জ্বালাপোড়া করছে। বারবার ভর্তা বানানো রেখে উঠে দাঁড়িয়েছে, কারণ এভাবে বসে থাকার কারণে মাজায় টান পড়েছে যায় বারবার। এসব করতে করতেই রাত 2টা বেজে গিয়েছে তাদের। তারপর শাওয়ার নিয়ে বিছানায় গায়ে লেলিয়েছে দুই ক্লান্ত পুরুষ। অথচ শরীর ক্লান্ত থাকলেও চোখে মুখে বিরক্তির কোনো ছাপ নেই, কারণ তারা তাদের ভালোবাসার মানুষের জন্য কিছু করতে পেরেছে। আর এতেই তারা খুশি। ভালোবাসার মানুষের জন্য তো একটু কষ্ট করাই যায়, চলবে। গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।